বিরতিতে যাওয়ার আগে আমরা যেটা দেখলাম, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি সোমনাথ সিংহ রায় তিনি ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্ত এবং সেই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অরবিন্দ কেজরিওয়াল যে কথা বলেছেন সে কথাও তুলতে তিনি দ্বিধা করেননি। আমি ঠিক এই জায়গা থেকে বিশ্বনাথ দা আপনার কাছে জানতে চাইবো, হ্যাঁ আমি আসবো কৃষ্ণ অবশ্যই আসবো। আমি বিশ্বনাথ দা যেটা আপনার কাছে জানতে চাইবো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন তিনি খুব তীব্র আক্রমণ করছেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল যে কথা বলছেন সেই কথাটা বিধানসভায় দাঁড়িয়ে বলা এবং সেটাকে এখানে কোট করা, তা নিয়ে অবশ্যই ভারতীয় জনতা পার্টির বক্তব্য থাকবে। আমি যেটা আপনার কাছে জানতে চাইব, তৃণমূল কংগ্রেসের এই আন্দোলন এবং অন্যান্য রাজ্যে তার এই কর্মসূচি আদতে ভারতীয় জনতা পার্টিকে কতটা বেগ দেবে? দেখো, একটা আমি এর আগের দিন আমি তোমায় বলেছিলাম, শব্দটা মানে প্রতীকী অর্থে বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস এখান থেকে ডিভিডেন্ড ফুললি না পেলেও যদি কোনো কারণে না পায় তাও ইট পেতে রাখলাম, অর্থাৎ আমি অ্যাডভান্টেজটা আগামী দিনে নেব। তৃণমূল কংগ্রেসের সামগ্রিকভাবে তৃণমূল নেত্রী এখন প্রশাসনে থাকা পরেও এই যে একসাথে প্রশাসন এবং আন্দোলন এই দুটোকে চালিয়ে নিয়ে যাওয়া, আমি তোমায় বলছি ভারতবর্ষে আমি যদি বিরল শব্দটা বলি খুব কম বলা হবে। মানে একই সাথে রাজ্যের প্রশাসন আর অন্যদিকে তৃণমূলের নেত্রী হিসাবে তার ভূমিকা, দুটোকে সাইমালটেনিয়াসলি চালিয়ে নিয়ে যাওয়া আক্ষরিক অর্থে ভীষণ গুরুত্বপূর্ণ। তুমি যদি লক্ষ্য করো তৃণমূল কংগ্রেস নেত্রী গত কয়েকদিন যে আন্দোলন করছেন, বক্তৃতা করছেন, সেটা অনেকটাই সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনকে মনে করিয়ে দিচ্ছে। মানে যে মানে শৈলী তার মধ্যে আমি দেখতে পাচ্ছি, কমিউনিকেশনের জায়গা থেকে ম্যাগনিটিউডে উনি শুরু করেছেন। এক্স্যাক্ট তাই। তুমি তোমার মনে থাকলে কয়েকটা বৈশিষ্ট্য, এখানেই আসবে এক সেকেন্ড আগে কয়েকটা বৈশিষ্ট্য আমি আমার চোখে যা ধরা পড়েছে, তোমরা তারপরে সমালোচনা করো, আলোচনা করো। আমার চোখে যে বৈশিষ্ট্যগুলো ধরা পড়ছে, সিঙ্গুর নন্দীগ্রামে তিনি যেমন নাগরিক সমাজকে সামনে আনবার চেষ্টা করেছিলেন, আজকেও আমি দেখলাম, এর আগেও কয়েকদিন ধরে দেখলাম যে তিনি কিন্তু শিল্পী সাহিত্যিক নানা স্তরের মানুষকে আনবার চেষ্টা করেছেন। দ্বিতীয় যে বিষয়টাকে লক্ষ্য করলাম যে সিঙ্গুর নন্দীগ্রামে যে একদম ফুল অ্যাটাকে গিয়েছিলেন উনি বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে, ঠিক একইভাবে ফুল অ্যাটাক নরেন্দ্র মোদীকে তিনি রেখেছেন। তুমি যদি ভাষাগত দিক থেকে দেখো, সেই সময় বুদ্ধবাবুকে যে ভাষায় উনি কথা বলেছিলেন একই রকমভাবে কিন্তু অ্যাগ্রেসিভ একটা ভাষা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ব্যবহার করছেন। তৃতীয়ত যে তার মোবিলিটির জায়গা যদি তুমি দেখো, আজকে দিল্লি তো কালকে কলকাতা, পরের দিন লখনৌতে চলে যাচ্ছেন। সারা ভারতবর্ষের যদি মোবিলিটি মানে যেটা ছড়িয়ে পড়া সেই জায়গার দিকে দেখো, তাহলে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারে ভারে কোনো মুখ আমি দেখতে পাচ্ছি না। ফলে আমি তোমায় বলছি এই আন্দোলনের একটা সামগ্রিক রেজাল্ট তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় স্তরে পাবেই। আমি কৃষ্ণের কাছে ঠিক এই জায়গাতেই জানতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলন এবং বিভিন্ন জায়গায় এই ইস্যুতে বিজেপির যারা বিরোধী দল কংগ্রেস এবং সিপিএম, তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে নিয়ে কথা বললেও তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে বলছে। আপনারা আদৌতে কতটা গুরুত্ব দিচ্ছেন তৃণমূল কংগ্রেসকে জাতীয় রাজনীতিতে? আগে আমি বলি, যেটা সোমনাথ দা একটু আগে কয়েকটা কথা বললেন অরবিন্দ কেজরিওয়াল সম্পর্কে, মানে এই ভদ্রলোক আমি জানি না তার নিজের দলের লোকেরাও সিরিয়াসলি নেয় কি না। সেই অরবিন্দ কেজরিওয়ালেরও 4 জন সাংসদ আছে পার্লামেন্টে, তৃণমূলেরও 35 জন সাংসদ আছেন পার্লামেন্টে। তো তাহলে ইনারা কেন পার্লামেন্টে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে অভিযোগগুলোর করার সৎসাহস দেখালেন না? যদি এক রত্তি তার মধ্যে সততা থাকতো। তো এইগুলো নিজের ইয়েতে, যেখানে বিরোধীদের মাত্র 3টে আসন বিধানসভায় এবং এই অভিযোগ পড়ার পর সেখানে বিজেপিরা যখন 3 জন প্রতিনিধি সেখানে বিরোধিতা করে, তাদের চ্যাংদোলা করে মার্শাল দিয়ে বাইরে ফেলে দেওয়া হয়েছিল। তো এইগুলো খুব কঠোর। তার 4 জন এমপি দিয়ে উনি অভিযোগ করেন না, ওনার যদি সৎসাহস থাকে, তৃণমূল তাকে সাপোর্ট করুক। সেখানে কেন কি মিথ্যের উপর দাঁড়িয়ে তারাও কতটা এগোবে তারা জানে। আর বিশ্বনাথ যেটা বলছিলেন, নিশ্চয়ই আমি জানতে চাই বিশ্বনাথ দার কাছে, উনি অনেক দিন ধরে রাজনৈতিক বিশ্লেষক। বিশ্বনাথ দা একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী, যখন সিঙ্গুর নন্দীগ্রামের সময় মনে রাখবেন তিনি একজন বিরোধী নেত্রী ছিলেন, তার কোনো কনস্টিটিউশনাল পজিশন ছিল না। আজকের দিনে উনি একজন সাংবিধানিক পদাধিকারী এবং সেইখানে আমাদের যে সংবিধানে যে স্টেট আমরা বলি, সেই স্টেটে লোকাল বডির সাথে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, গভর্নর এবং প্রেসিডেন্ট, তাদেরকেও স্টেট হিসেবে ধরা হয়। সেখানে স্টেটের একজন অঙ্গ হিসেবে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে ডিক্টেটর বলছেন, কি সাহসে বলছেন? এটা কি মানে পুরো সাংবিধানিক রীতিনীতিকে এইভাবে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে এইভাবে হেয় করে উনি গণতন্ত্রের কোন নতুন পরম্পরাকে সৃষ্টি করতে চলেছে? এবং আমি কোনোদিন শুনিনি যে একজন প্রধানমন্ত্রী গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে এসেছেন, তাকে উনি কোন সাহসে ডিক্টেটর বলছেন?
এবং ডিক্টেটর উনি 294টা আমরা- আসনে আমরা নিজে গিয়ে সচরাচর বলেছেন একটা বিষয় যে দেখি উনাকে সামনে যে- রেখে যাতে মানুষ ভোট দেয়। কে তৃণমূলের প্রার্থী দেখার দরকার নেই, বুঝতে পেরেছি, বুঝতে প্রধানমন্ত্রী একটাও কেন্দ্রে গিয়ে বলেন, বুঝতে পেরেছি, কৃষ্ণ। সেখানে বিজেপি একটা বিষয় আমরা সচরাচর দেখি, ভারতীয় জনতা পার্টি যখন যা বলে সচরাচর বিরোধী দল হিসেবে কংগ্রেস কিন্তু তার বিরুদ্ধে কথা বলে। সেখানে যখন কৃষাণু যখন বলছেন যে ডিক্টেটরশিপের কথা এবং একজন স্টেটের প্রধান হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি করে সংবিধান বিরোধী কথা বলেন, কোন সাহসে কংগ্রেস বলে? তখন বলছেন কারেক্ট। আমি ঠিক এই কারণেই আপনার কাছে আসব। এখানে কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবস্থান সেটা নিয়ে আপনার কোনো সংশয় রয়েছে? কেন সংশয় আপনি থাকবে? আপনি বলছেন কোন সাহসে বলেন? এই জায়গা থেকে তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেন না বলে আপনিও মনে করেন? না, আমি জানি না, এই আলোচনাগুলো যেগুলো হচ্ছে আমার শুনে একটু সত্যি মনে হচ্ছে যে আমরা কত না, মানে আমি just- অপরিণত, just একটা কথা কতটা বলি। অপরিণত। প্লিজ ইন্দিরা গান্ধীকে রাষ্ট্রপতির সাথেও তুলনা করা হয়েছে, যাদের সাথে আপনারা এখন জোট করছেন। সেদিন কিন্তু আমরা আমজাদ এই বক্তব্যটা ভাষায় শুনেন, আক্রমণ আমজাদ করিনি। বক্তব্যটা শুনেন। সোমনাথের একটা কথার সঙ্গে আমি একমত নই, কারণ সে তার নেত্রী যেটা বলেছে তার বিরোধিতা করেছে। তুমি প্রশ্ন তুলেছিলে যে সংসদে আপনারা যথেষ্ট সরব নন। সোমনাথ বলছে সংসদে আমরা যথেষ্ট সরব। অথচ তার নেত্রী বলেছেন আগে প্রেসিডেন্টের কাছে কারেক্ট। যাবো। না 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 না, এবং সেটা না। সংসদ- তার নেত্রী গতকাল মানুষের দরবার কথা বলেছেন। নীতি নির্ধারণ কমিটির সভায় তিনি এই কথাটাকে বলেছেন এবং দায়িত্ব দিয়েছে লোকসভায় একজন বিশেষ সংসদকে আর রাজ্যসভায় একজন বিশেষ, যে যথেষ্ট জাজ নেই। বক্তব্যটা হচ্ছে এই এক, ওইটা নিয়ে আর বেশি বলতে চাই না। যে কথাটা কৃষাণু বলছে, কোন সাহসে একটা মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে ডিক্টেটর বলতে পারে? একটা মানুষকে ডিক্টেটর বলছে না। লেট মি সাপোর্ট, মানে মুখ্যমন্ত্রী যে বক্তব্যটা রেখেছে আমি তার পলিটিক্যাল স্ট্যান্ডটাকে বলছি, সে ওই মানুষটাকে বলছে না। সে তার নীতিকে বিচার বিশ্লেষণ করে বলছে দিস ইজ এ ডিক্টেটোরিয়াল স্টেপস, এইটা বলতে চাইছে। একজন মুখ্যমন্ত্রী কেন, একজন সাধারণ মানুষও বলতে পারে। একটা মানুষের যেখানে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড ফ্রিডম অফ অ্যানালিসিস থাকবে, যদি কোনো দলের প্রতিনিধি এই কথাটা বলে, কোন সাহসে বলছে? আমি বলছি আমার অধিকারের সাহস নিয়ে আমি বলছি, এই কথাটাকে বলতে হবে। আর সেটাকে যদি চ্যালেঞ্জ করে তাহলে তো মুখটা উন্মুক্ত হয়ে যায় না, যে আমার সমালোচনা করলে তোমার কোনো সাহস নেই, তোমার এই দুঃসাহস। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার যে এই যে অবস্থান, তার বিশ্বাসযোগ্যতা নিয়ে কিছু কিছু রাজনৈতিক দল কমেন্ট করেছে। আপনি সে বিষয়ে একমত? না, না, যে মমতা বন্দ্যোপাধ্যায় আগে যে অবস্থান ছিল সারদা ইস্যুতে, সেই ইস্যু তখন তিনি অতটা রাস্তায় নামেননি, আজকে তিনি রাস্তায় নামছেন। না, না, এই বিষয়ে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি অবস্থানে- মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কি বক্তব্য আছে না আছে সেই কথাটা আজকে এখানে আলোচনা করতে আসেনি। আলোচনা করতে এসেছি যে নোট বদলের ইস্যুতে মুখ্যমন্ত্রীর যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডটা কতখানি। আমি বলছি মানুষের কাছে তার বিশ্বাসযোগ্যতা আছে বলে মনে করেন? মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা খানিকটা তো আছেই। আমি আসবো ফুয়াদ, আমি আসবো, শুনবো, আমি আসছি। আমাকে শেষ করতে দিও। আচ্ছা, বলুন। বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিশেষ ইস্যু নিয়ে সমস্ত ভারতবর্ষের মানুষের কাছে তিনি একটা মেসেজ দিচ্ছেন, তার নির্দিষ্ট পন্থা অনুসারে শিফট হয়েছে, তার বক্তব্যের মধ্যে শিফট হয়েছে। কিন্তু কথা হচ্ছে এই যে আমরাও জানতে তো চাইব যে আজকে এই যে বারবার শিফট হচ্ছে কেন, হোয়াট ইজ দ্য ট্রিক বিহাইন্ড? এটা তো আমাদের জানার দরকার আছে। আমরা একটা রাজনৈতিক দল করি, সেই রাজনৈতিক দল থেকে আমরা সেটাকে দ্বিতীয় কথাটা হচ্ছে যে যদি এই কথাগুলো ভয়ঙ্কর অন্যায় ধরনের কিছু হয়ে থেকে বলে থেকে থাকেন এবং তার মুভমেন্টটা যদি সম্পূর্ণরূপে অবৈধ হয়, অন্যায় হয়, ভারতবর্ষে যে দল রয়েছে যারা দেশ শাসন করছে তাদের দিক থেকে তো কোনো প্রতিবাদ হচ্ছে না। দেখা যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত এবং তার বিশ্বাসযোগ্যতা নিয়ে আপনাদের দলেরও কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন। আপনার কি মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা একেবারে মানে সুচিন্তিত বিষয়, যে মানে সারদাতে যে ইস্যু, যে অবস্থান ছিল এখন খানিকটা বদলে গেছে এবং এটা শুধুমাত্র রাজনৈতিক কারণে এই ইস্যু, মানে এই সিদ্ধান্ত, এই অবস্থান? দেখুন, তৃণমূল কংগ্রেস এবং বঙ্গের হচ্ছে রাজ্য সরকারের প্রধান হিসেবে নির্দিষ্ট প্রধানমন্ত্রীকে কি বার্তা পাঠানো হয়েছে তার কিন্তু কোথায় হদিশ পাওয়া যাচ্ছে না।
নির্দিষ্ট কি বক্তব্য আছে রাজ্য সরকারের, কি নির্দিষ্ট কোনো পরিকল্পনা পাঠিয়েছে কেন্দ্র সরকারকে কি এই করতে হবে, এই যে টাকা নিয়ে বিপদে পড়েছে মানুষ তাদের উদ্ধার করার জন্য? মানে অল্টারনেটিভ তৃণমূল কংগ্রেস হচ্ছে নির্দিষ্ট দল হিসেবে, জনগণের সঙ্গে তো 10টি বার্তা রাখা হচ্ছে, নির্দিষ্ট দল হিসেবে চিঠি লিখে পাঠিয়েছে ভারতীয় জনতা পার্টি অথবা কেন্দ্র সরকারকে এই করতে হবে এই সমস্যার সম্বন্ধে? আমরা কিন্তু তৃণমূল দলের হচ্ছে কোনো নির্দিষ্ট বক্তব্য পাইনি এখন অবধি। আমরা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কোনো নির্দিষ্ট বক্তব্য এখনো লিখিতভাবে পাইনি। ফলে এখানে দাঁড়িয়ে হচ্ছে বিরোধিতা করার মানেটা কি আছে? বিরোধিতা তো গঠনমূলক হবে, গঠনমূলক হলে আপনার যে বক্তব্য, আপনার যে স্ট্যান্ড আছে সেটা তো কোন কোন এক জায়গায় পৌঁছাবে। প্রশ্ন, তার তো হদিশই পাওয়া সেই যাচ্ছে না। প্রশ্নের উত্তর অবশ্যই খোঁজার চেষ্টা করব। এবং যে ট্রিক বিহাইন্ডের কথা বললেন আমজাদ দাস, তৃণমূল কংগ্রেসের আমাদের স্টুডিওতে প্রতিনিধি সোমনাথ সিংহ রায়ের কাছ থেকে একটা এর উত্তর চাইবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি এই আলোচনায়। দেখতে থাকুন নিউজ টাইম।